ঠিক আছে, আমরা আজকে আমরা ফ্যাক্টর সাপ্লাই, বিশেষ করে আমরা চারটা ফ্যাক্টরের মধ্যে লেবার যেহেতু ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আমরা লেবার ডিমান্ড নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা লেবার সাপ্লাইটা কিভাবে বের করা যায়, একজন ব্যক্তি কিভাবে তার লেবার সাপ্লাই ঠিক করে, একটা হাউসহোল্ড বা কনজিউমার কিভাবে লেবার সাপ্লাই এর পরিমাণ নির্ধারণ করে, সেটা নিয়ে আমরা আলোচনা করবো। এবং সেখান থেকে আমরা গোটা সোসাইটির, একটা সমাজের টোটাল লেবার সাপ্লাই বা একটা মার্কেটের টোটাল লেবার সাপ্লাই সেটা কিভাবে পাওয়া যায় সেটা মনে রাখবো। তারপর আমরা দুটোকে একত্রিত করে, লেবার ডিমান্ড, লেবার সাপ্লাই দুটোকে একত্রিত করে আমরা কিভাবে ওয়েজ রেট নির্ধারিত হয়, লেবারের প্রাইস নির্ধারিত হয়, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এই হলো আমাদের আজকের মোটামুটি আলোচনার বিষয়। আমরা একটু করে আলোচনা শুরু করেছিলাম গত ক্লাসে, যে একজন হাউসহোল্ড বা একজন ব্যক্তি যে লেবার সাপ্লাই করবে কতটুকু, সেটা কিভাবে নির্ধারণ করে, করার জন্য আমরা দুটো টুলসের কথা বলেছিলাম। এবং আমরা এটাও বলেছিলাম যে একজন হাউসহোল্ড বা একজন কনজিউমারের অবজেক্টিভ হলো এখানে তার ইউটিলিটি ম্যাক্সিমাইজ করা, টোটাল ইউটিলিটি ম্যাক্সিমাইজ করা। ফার্মের অবজেক্টিভ সবসময় থাকে তার মুনাফা ম্যাক্সিমাইজ করা, এবং সেই মুনাফা ম্যাক্সিমাইজ করার জন্য সে লেবার ডিমান্ড বা ফ্যাক্টর ডিমান্ড তৈরি করে। এখানেও একজন ভোক্তার বা একজন লেবার সাপ্লায়ার যে বা একটা হাউসহোল্ড, তার উদ্দেশ্য হচ্ছে ইউটিলিটি ম্যাক্সিমাইজ করা, টোটাল ইউটিলিটি ম্যাক্সিমাইজ করা। এবং একজন ব্যক্তি আমরা ধরে নিব তার 24 ঘন্টা তার হাতে আছে, ন্যাচারালি সে 24 ঘন্টা পায় দিনে। সেই 24 ঘন্টার মধ্যে থেকে কত ঘন্টা সে কাজ করবে, given the market wage rate দেওয়া থাকলে সেই ওয়েজ রেটে সে কত ঘন্টা কাজ করবে, সেটা আমরা লেবার সাপ্লাই মাধ্যমে প্রকাশ করি। লেবার সাপ্লাইটা হলো যে বিভিন্ন ওয়েজ রেটে একজন ব্যক্তি নির্দিষ্ট পিরিয়ডে কত ঘন্টা বা কত দিন কাজ করে, সেটাকে আমরা বলি লেবার সাপ্লাই। অর্থাৎ আওয়ার্স অফ ওয়ার্কের সাথে ওয়েজ রেটের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে লেবার সাপ্লাইয়ের মাধ্যমে প্রকাশ করা হয়। তো এটা বের করার জন্য আমরা লেবার সাপ্লাইটা কিভাবে বের করা যায় সেটা বের করার জন্য আমরা আওয়ার্স এবং আওয়ার্স অফ ওয়ার্ক এবং লেজার, এই দুটো বিষয়ের প্রতি একজন ব্যক্তির যে পছন্দক্রম সেটাকে আমরা প্রথমে ব্যাখ্যা করব। এবং সেটা হলো যে একজন ব্যক্তি তার যে লেবার সাপ্লাই নির্ধারণ করবে বা কত ঘন্টা কাজ করবে নির্ধারণ করবে, সেটা করার জন্য একজন ব্যক্তির কাজ করা এবং কাজ না করা মানে অবসর ভোগ করা। 24 ঘন্টার মধ্যে সে যদি 8 ঘন্টা কাজ করে তাহলে সে 14 ঘন্টা অবসর ভোগ করতে পারবে, বা 10 ঘন্টা কাজ করলে সে 10 ঘন্টা কাজ করলে সে 14 ঘন্টা অবসর ভোগ করতে পারবে, বা 12 ঘন্টা কাজ করলে 12 ঘন্টা অবসর ভোগ করতে পারবে। তাকে 24 ঘন্টাকে ভাগ করে নিতে হয়। এখন তার অবসর এবং কাজ করা এই দুয়ের মাঝে যে পছন্দক্রম, সেই পছন্দক্রমকে আমরা নিরপেক্ষ রেখার মাধ্যমে প্রকাশ করব। আমরা অর্থাৎ কাজের প্রতি এবং অবসরের প্রতি তার যে পছন্দক্রম, দুটোকে আমরা নিরপেক্ষ রেখার মাধ্যমে প্রকাশ করে থাকি। কিন্তু এখানে সমস্যা হলো যে যেহেতু এখানে একটা গুড মানে যেটা লেজারটা হচ্ছে গুড, লেজার মানুষ পছন্দ করে, আর কাজটা হচ্ছে বা ওয়ার্কটা হচ্ছে ব্যাড, আর কাজ করা মানুষ পছন্দ করে না। তাই একটা গুড এবং একটা ব্যাড এর মাঝে যদি আমরা নিরপেক্ষ রেখা আঁকতে চাই, সেটা আপার স্লোপিং হয়ে যাবে, ঊর্ধ্বগামী হয়ে যাবে। সেজন্য আমরা এই ওয়ার্কটাকে আমরা ইনকামে কনভার্ট করি, কারণ ইনকামটা মানুষের কাছে ডিজায়ারেবল। তাই আমরা যে যত বেশি কাজ করবে সে তত বেশি ইনকাম পাবে, সেই ইনকামটা ব্যক্তির কাছে প্রেফার করি। তাই আমরা লেজার এবং ওয়ার্কের মাঝে পছন্দটাকে না দেখি আমরা যদি চিত্রের আকারে দেখানোর চেষ্টা করি, এখানে দেখাতে পারি যে একজন ব্যক্তির লেজার অবসর, এবং এদিকে আমরা ওয়ার্কটা দিয়ে, এদিকে আমরা ওয়ার্কের পরিবর্তে ইনকাম দিব, যাতে করে দুটোই পছন্দনীয় দ্রব্য হয়, ওয়ার্ক থেকে সে ইনকাম পায়। তাহলে আমরা যে ইনডিফারেন্স কার্ভগুলো এখানে পাবো, সেই ইনডিফারেন্স কার্ভগুলো নরমাল ইনডিফারেন্স কার্ভের মতো হবে, আপার স্লোপিং হবে না, সেগুলো ডাউন স্লোপিং হবে, এবং হাই ইনডিফারেন্স কার্ভ তাকে বেশি ইউটিলিটি প্রদান করবে। এবং এই ইনডিফারেন্স কার্ভগুলো সাধারণত নরমাল ইনডিফারেন্স কার্ভের মতোই হয়, ইনডিফারেন্স কার্ভ যেরকম হয়। তবে এই ইনডিফারেন্স কার্ভগুলো লেজার এবং ইনকাম এই দুয়ের মাঝে সম্পর্ককে প্রকাশ করছে। কেমন? অর্থাৎ বিভিন্ন কম্বিনেশনস দেখাচ্ছে, এখানে ইনকাম বেশি লেজার কম, কিংবা ইনকাম কম লেজার বেশি, যেগুলো ভোক্তার কাছে বা হাউসহোল্ডের কাছে সমান পছন্দনীয়। যদি আমরা আপার ইনডিফারেন্স কার্ভে যাই, সেখানে হায়ার ইউটিলিটি দেখাবে, লোয়ার ইনডিফারেন্স কার্ভে যদি আমরা থাকি, সেখানে লোয়ার ইউটিলিটি প্রকাশ করা হবে। এটা হলো একজন ব্যক্তি ইনকাম এবং লেজারের মাঝে তার যে পছন্দক্রম, সেই পছন্দক্রমটাকে আমরা ইনডিফারেন্স কার্ভের মাধ্যমে প্রকাশ করি। এবং ইনডিফারেন্স কার্ভ সেইগুলোর উপর নির্ভর করবে
তার পছন্দ ক্রমটা কেমন। যেমন এই ইনফারেন্স কার্ভ যদি ফ্ল্যাট হয়, স্টিপার না হয় যদি আরো একটু ফ্ল্যাটার হয়, তার মানে হচ্ছে সে লেজারকে কম পছন্দ করে, ইনকাম বেশি বেশি পছন্দ করে। কেমন স্টিপার হলে সে ইনকামকে বেশি পছন্দ করে, লেজারকে কম পছন্দ করে। এভাবে আমরা ইনকাম এবং লেজারের মাঝে যে পছন্দ ক্রম সেটা আমরা নিরপেক্ষাকার আকৃতির মাধ্যমে প্রকাশ করতে পারি। এটা হলো ব্যক্তির মেন্টাল প্রেফারেন্স বা মানসিক পছন্দ ক্রম, সাবজেক্টিভ প্রেফারেন্স বিটুইন ইনকাম এন্ড লেজার। এর সাথে আমাদের আরেকটা অবজেক্টিভ বিষয় যুক্ত করতে হয়, যেটাকে আমরা বলি বাজেট লাইন বলি আমরা। দুটো বিষয়কে একত্রিত করে আমরা ভোক্তার ভারসাম্য তৈরি করার চেষ্টা করি। এখানে আমরা তাই করবো। এখানে আমরা একজন ব্যক্তি সর্বোচ্চ 24 ঘন্টা কাজ করতে পারে। মনে করি যদি আমরা আওয়ার্সকে মাপিয়ে দেখানি, ঘন্টা দিয়ে মাপিয়ে দেখানি, তাহলে সে সর্বোচ্চ 24 ঘন্টা কাজ করতে পারে, 24 ঘন্টা অবসর ভোগ করতে পারে। কেমন তো সে যদি 12 ঘন্টা অবসর ভোগ করে, তাহলে বাকি 12 ঘন্টা সে কি করে কাজ করে। কেমন অর্থাৎ আমরা লেজার থেকে এদিকে মাপছি, আর এদিক থেকে আমরা স্কেল থেকে যদি চিন্তা করি, এবং ওয়ার্ককে আমরা 24 থেকে শুরু করে বাম দিকে মাপছি ওয়ার্ককে আমরা। সে যদি এখানে ফর এক্সাম্পল 12 ঘন্টা কাজ করে, এই 12 ঘন্টা অবসর ভোগ করে, তাহলে সে 12 ঘন্টা বাকি 12 ঘন্টা সে বাকি 12 ঘন্টা সে কি করে কাজ করে। এবং কাজ থেকে সে কত ইনকাম পাবে সেটা নির্ভর করে ওয়েজ রেটের উপরে। ওয়েজ রেট যদি 1 টাকা হয় প্রতি ঘন্টায়, তাহলে 24 ঘন্টায় সে কাজ করে, সে যদি পুরোটাই কাজ করে, তাহলে তার যে ইনকাম সেই ইনকামটা ওয়েজ রেটের উপর নির্ভর করে। ফর এক্সাম্পল যদি 1 টাকা করে $1 করে ওয়েজ হয় যদি প্রতি ঘন্টায়, তাহলে সে 24 ঘন্টা কাজ করেছে, $24 পর্যন্ত সে আয় করতে পারবে। এটা হচ্ছে ওয়েজ রেট। এই যে অ্যাঙ্গেলটা আছে এখানে, সে এটা ওয়েজ রেট। এটা হচ্ছে আমি ওইটা বি করতে পারি, w = 1 ওয়েজ রেট। সুতরাং সে যদি 1 ঘন্টা কাজ করে তার ইনকাম হবে 1 টাকা, সে যদি 2 ঘন্টা কাজ করে তার ইনকাম হবে 2 টাকা, সে যদি 10 ঘন্টা কাজ করে তার ইনকাম হবে 10 টাকা, সে যদি 24 ঘন্টা কাজ করে তার ইনকাম হবে 24 টাকা। এবং সে যদি এদিকে দেখাচ্ছি বা অবসরকে দেখাচ্ছি আমরা, সে অবশ্যই যত বেশি ভোগ করবে তার কাজের পরিমাণ তত কম হবে, ইনকামের পরিমাণ তত কম হবে। এবং এই লাইনটাকে বলা হয় কি বাজেট লাইন। এখানে বাজেট লাইনটাকে আমরা একটু ভিন্ন ভাবে ব্যাখ্যা করছি কনসিউমার বাজেট লাইনের তুলনায়। যে বাজেট লাইনটা দেখায় বা তার ইনকাম কনস্ট্যান্ট দেখায় দেখে যে তার কত ঘন্টা কাজ করে কত টাকা সে ইনকাম করতে পারে, এবং সেটা নির্ভর করে ওয়েজ রেটের উপর নির্ভর করে। কেমন ওয়েজ রেট যদি 1.5 টাকা হয়, ফর এক্সাম্পল $1 হয়, তাহলে সে কি করতে পারবে, বা ইনকাম যদি ওয়েজ যদি কম হয়, মনে করো 50 সেন্ট করে যদি হয় প্রতি ঘন্টায়, তাহলে তার বাজেট লাইন হবে এরকম। যদি ওয়েজ রেট যদি কম হয়, তাহলে যদি 0.5 বা 50 সেন্ট হয়, তাহলে এই বাজেট লাইনের নিচে হবে। আবার ওয়েজ যদি বেশি হয়, $1.5 হয় ফর এক্সাম্পল, তাহলে এই বাজেট লাইনের উপর দিকে হবে। এটা তার প্রথম ইনকাম পসিবিলিটিস বেড়ে যাবে। 50 সেন্ট করে হলে সে $12 ইনকাম করতে পারবে যদি সে 24 ঘন্টা কাজ করে, যেটা ইম্পসিবল। আর যদি $1.5 করে হয়, তাহলে সে $34 মতো ইনকাম করতে পারবে যদি সে পুরো সময়টুকু কাজের পিছনে ব্যয় করে। তো এগুলো হচ্ছে বাজেট লাইন। বাজেট লাইনের পজিশনটা নির্ভর করে ওয়েজ রেটের উপর নির্ভর করে। ওয়েজ রেট যদি বেশি হয় এটা উপর দিকে রোটেট করে, আর যদি ওয়েজ কম হয় এটা নিচের দিকে রোটেট করে। আর এটা একটা ইনফারেন্স কার্ভ গেছে আমরা, এরকম আরো ইনফারেন্স কার্ভ আছে। এখানে আরো ইনফারেন্স কার্ভ আমরা আঁকতে পারি। এখানে আরেকটা ইনফারেন্স কার্ভ আঁকতে পারি। এখানে আরেকটা ইনফারেন্স কার্ভ আঁকতে পারি আমি। এখানে আরেকটা ইনফারেন্স কার্ভ আঁকতে পারি আমি। এখানে অসংখ্য ইনফারেন্স কার্ভ আঁকা যায়। আমি আমার প্রয়োজন অনুযায়ী বা সুবিধার মতো আমি 3টা ইনফারেন্স কার্ভ এখানে আঁকলাম, 3টা বাজেট লাইনের সাথে স্পর্শ করি। এবং একজন ব্যক্তি কত ঘন্টা কাজ করবে বা কত ঘন্টা কাজ করলে তার ইউটিলিটি ম্যাক্সিমাইজ হবে বা স্যাটিসফ্যাকশন ম্যাক্সিমাইজ হবে, যেটাকে আমরা ইনফারেন্স কার্ভ দিয়ে দেখাচ্ছি, সেটা নির্ভর করবে যে বাজেট লাইনটা কোথায় ইনফারেন্স কার্ভের সাথে স্পর্শ করে। অর্থাৎ বাজেট লাইনের স্লোপটা, বাজেট লাইনের স্লোপ হচ্ছে মাত্র ওয়েজ রেট। কত ঘন্টা কাজ করে, 1 ঘন্টা বেশি কাজ করলে সে কত ওয়েজ পাবে, এটা হচ্ছে বাজেট লাইনের স্লোপ। আর ইনফারেন্স কার্ভের স্লোপটা হলো যে 1 ঘন্টা কম কাজ করলে বা $1 কম ইনকাম করলে তাকে কত বেশি লেজার অফার করতে হবে টু
keep him at the same level of satisfaction ব্যক্তির স্যাটিসফ্যাকশনটা অপরিবর্তিত রাখার জন্য লেজারকে বাড়ানো হলে 1 ইউনিট কত ইউনিট ইনকামকে কমাতে হবে কিংবা 1 ইউনিট ইনকামকে বাড়াতে হলে কত ইউনিট তার কাছ থেকে লেজারকে রাখতে হবে যাতে করে সে আগের সমান সন্তুষ্ট থাকে বা আগের সমান ইউটিলিটি সে পায় এটা আমাদের ইনডিফারেন্স কার্ভ তো এই ইনডিফারেন্স কার্ভটা যেখানে বাজেট প্ল্যানকে স্পর্শ করে সেখানে একজন ব্যক্তির ইউটিলিটি ম্যাক্সিমাইজড হয় কেমন তো আমরা এখান থেকে লক্ষ্য করলে দেখব যে যখন ওয়েজের যখন $0.5 ছিল বা 50 সেন্ট ছিল তখন সে মনে করো সে এটা হচ্ছে তার লেজারের পরিমাণ কেমন এটা হচ্ছে 0 থেকে শুরু করে মনে করো সে 14 ঘন্টা বা আমি এখানে 18 ঘন্টা ধরি 18 ঘন্টা সে লেজার করবে আর বাকি অংশটুকু সে কাজ করবে 24 থেকে 18 মানে 6 ঘন্টা সে কাজ করবে এখান থেকে কত হচ্ছে 0 ধরি আমি এটাকে হচ্ছে 6 হবে ওয়ার্ক মাপ না এটা 6 হবে আমি ওয়ার্ক স্কেলটাকে আমি ডাউন থেকে বাম দিকে দেখাচ্ছি 24 থেকে শুরু করে বাম দিকে দেখাচ্ছি ম্যাক্সিমাম 24 ঘন্টা সে কাজ করতে পারে আর লেজার স্কেলটাকে আমি 0 থেকে ডান দিকে দেখাচ্ছি সে যদি 18 ঘন্টা কাজ করে তাহলে সে 6 ঘন্টা সে 18 ঘন্টা সে অবসর ভোগ করলে সে 6 ঘন্টা সে কাজ করতে পারবে এবং 6 ঘন্টা কাজ করে সে $3 ইনকাম করতে পারবে তাহলে ওয়েজ রেট যদি 0.5 হয় তাহলে সে 6 ঘন্টা কাজ করে কিন্তু ওয়েজ রেট যদি বৃদ্ধি পায় মনে করো $1 হয় ওয়েজ রেট যদি তখন সে আরো বেশি কাজ করে অবসর কম ভোগ করে অবসর মনে করো সে 16 ঘন্টা অবসর ভোগ করে আর আর সে এখানে 8 ঘন্টা সে কাজ করে 8 ঘন্টা সে কাজ করে তাহলে এই ইনফরমেশনটাকে আমরা যদি পৃথক একটা চিত্রে নিয়ে যাই তাহলে আমরা একজন ব্যক্তির লেবার সাপ্লাই কার্ভকে আমরা ড্র করতে পারব যেখানে ভূমি অক্ষে দেখানো হবে কাজের পরিমাণ ওয়ার্ক আওয়ার কত ঘন্টা সে কাজ করবে এবং লম্ব অক্ষে দেখাবো আমরা ওয়েজ রেট দেখাবো সুতরাং এই চিত্র থেকে দুটো অংশকে দুটো এলিমেন্টকে আমরা দুটো উপাদানকে আমরা তুলে নিয়ে ডান দিকে চিত্রে স্থাপন করব একটা অংশ হলো আমাদের ওয়ার্কের পরিমাণ কাজের পরিমাণ যেটা আমরা এই নিচের স্কেলে মাপছি আর একটা হলো ওয়েজের পরিমাণ যেটা আমরা এই অ্যাঙ্গেল দিয়ে মাপছি আমরা কেমন এই বাজেট প্ল্যানের যে স্লোপ সেটা দিয়ে প্রয়োগ করছি আমরা তো আমরা এখানে দেখছি যে প্রথম ওয়েজ রেট যখন 0.5 ছিল ওয়েজ রেট যখন 0.5 ছিল 50 সেন্ট করেছিল প্রতি ঘন্টার মজুরি ওয়েজ পার আওয়ার প্রতি ঘন্টায় মজুরি পরিমাণ যখন 50 সেন্ট করেছিল এটা আমরা ডলারে দেখাচ্ছি তখন সে কাজ করছিল কত ঘন্টা 6 ঘন্টা সে কাজ করছিল 6 ঘন্টা কাজ করছিল সুতরাং এই কত টাকা মজুরিতে কত ঘন্টা কাজ করে সেটা আমরা লেবার সাপ্লাই কার্ভের একটা পয়েন্ট হিসেবে সেটাকে আমরা উপস্থাপন করতে পারি এই পয়েন্টটা হলো আমাদের পয়েন্ট এ হলো আমাদের লেবার সাপ্লাই কার্ভের একটা পয়েন্ট ঠিক একইভাবে যখন আমরা ওয়েজ রেটকে $1 বৃদ্ধি করলাম $1 নিয়ে গেলাম বৃদ্ধি করে তখন কাজের পরিমাণটা বৃদ্ধি পেল যেহেতু মজুরি বৃদ্ধি পেয়েছে এবং সে আগের চেয়ে বেশি কাজ করে কেমন সে এখন 8 ঘন্টা কাজ করবে সে 8 ঘন্টা কাজ করে $1 মজুরি দেবে এবং যদি পয়েন্ট বি বলি আমরা এটা লেবার সাপ্লাই কার্ভের উপরে একটা বিন্দু এভাবে বিভিন্ন মজুরিতে আমি যদি মজুরিকে আরো বাড়িয়ে দেই $1 থেকে আমি $1.5 করে দিই আমি মজুরিকে বাড়িয়ে $1.5 করে দেই তাহলে সে আমরা দেখছি এখানে সে তখন অবসর পরিমাণকে আরো বাড়িয়ে দিচ্ছে এটা একটু পিকুলিয়ার ট্রেন্ড সে এখানে 18 এর মতো 19 মনে করে এখন 19 ঘন্টা সে অবসর ভোগ করছে আর বাকি 5 ঘন্টা সে কি করছে 5 ঘন্টা সে ইনকাম সে কাজ করছে 5 ঘন্টা সে তখন এই 5 ঘন্টা সে কাজ করছে সুতরাং $1.5 মজুরিতে সে কি করে সে 5 ঘন্টা কাজ করে এদিকে পয়েন্ট সি যদি বলি আমি এটা একটা লেবার সাপ্লাই কার্ভের উপরে একটা বিন্দু আমরা এই বিন্দুগুলোকে যদি যোগ করে দিই বিন্দুগুলোকে আমরা যোগ করে দিলে আমরা একটা রেখা পাবো এই রেখাটাকে বলা হয় কি লেবার সাপ্লাই কার্ভ আমি সংক্ষেপে বলতে পারি লেবার সাপ্লাই এলএস লেবার সাপ্লাই কার্ভ এখন আমাদের ব্যাখ্যা করতে হবে কেন আমরা লেবার সাপ্লাই কার্ভটাকে এভাবে আঁকলাম বাঁকা করে আঁকলাম কেন এটাকে আমরা ঊর্ধ্বমুখী করলাম না করে এটাকে আমরা প্রথম দিকে ঊর্ধ্বমুখী করলাম যখন ওয়েজ রেট 0.5 থেকে বৃদ্ধি পেয়ে $1 হয়েছে তখন আমরা লেবার সাপ্লাইকে বাড়িয়েছি আবার যখন $1 থেকে
$1.5 হয়েছে, তখন আমরা লেবার সাপ্লাই আবার কমিয়ে দিয়েছি, যে কারণে লেবার সাপ্লাই কার্ভটা প্রথমে ঊর্ধ্বমুখী হলো, পরে সেটা পিছনের দিকে পেয়ে গিয়েছে, এটাকে বলা হয় ব্যাকওয়ার্ড বেন্ডিং লেবার সাপ্লাই কার্ভ। ব্যাকওয়ার্ড বেন্ডিং, পিছনের দিকে ফিরে গেল লেবার সাপ্লাই কার্ভটা, বেন্ডিং লেবার সাপ্লাই। ব্যাকওয়ার্ড বেন্ডিং বা পশ্চাৎমুখী সংযোজন রেখা। এটা আমাদের ব্যাখ্যা করতে হবে কেন লেবার সাপ্লাই কার্ভটা এক পর্যায়ে ব্যাকওয়ার্ড বেন্ড করে বা পিছনের দিকে ফিরে যায়, অর্থাৎ মজুরি আরো বাড়ানো হলে, ওয়েজ রেট আরো বাড়ানো হলে লেবার সাপ্লাই না বেড়ে কেন কমে যায়, এটা আমাদের ব্যাখ্যা করতে হবে। এটা ব্যাখ্যা করার জন্য যে যখন মজুরি বাড়ে লেবার সাপ্লাই প্রথম থেকে বৃদ্ধি পায়, তারপর দিকে কমে, এটা আমরা ব্যাখ্যা করি দুটো প্রভাবের মাধ্যমে ব্যাখ্যা করি। একটাকে বলা হয় ইনকাম ইফেক্ট, এই ইফেক্টগুলো আমরা পড়েছি আগে, কিন্তু ভিন্নভাবে ব্যাখ্যা করতে হবে এগুলোকে। একটাকে বলা হয় ইনকাম ইফেক্ট, আরেকটাকে বলা হয় সাবস্টিটিউশন ইফেক্ট। এই দুটো ইফেক্ট দিয়ে আমরা ব্যাখ্যা করব কেন লেবার সাপ্লাই কার্ভটা ব্যাকওয়ার্ড বেন্ডিং হয়। ইনকাম ইফেক্ট ভার্সাস সাবস্টিটিউশন ইফেক্ট। এই দুটো জিনিস দিয়ে আমরা ব্যাখ্যা করব কেন লেবার সাপ্লাই কার্ভটা ব্যাকওয়ার্ড বেন্ডিং হয়। প্রথমে আসলে ইনকাম ইফেক্ট কি? ইনকাম ইফেক্ট হলো মানুষের যখন আয় বাড়ে তখন ওই বর্ধিত আয় দিয়ে মানুষ বেশি দ্রব্য ক্রয় করতে পারে, বেশি দ্রব্য বা সেবা ক্রয় করতে পারে, এটাকে বলা হয় ইনকাম ইফেক্ট। তো যখন একজন ব্যক্তির ওয়েজ বৃদ্ধি পায়, মজুরি হার বৃদ্ধি পায়, তখন সে একই সমান কাজ করে আগের চেয়ে বেশি ইনকাম করতে পারে। ফর এক্সাম্পল, যখন মজুরি $1/2 থেকে বৃদ্ধি পেয়ে $1 হলো, তখন সে 18 ঘন্টা কাজ করে সে $6, সরি 18 ঘন্টা না, 6 ঘন্টা কাজ করে সে $3 ইনকাম করতে পারতো, এখন সে 6 ঘন্টা কাজ করে $6 ইনকাম করতে পারবে, একই পরিমাণ কাজ করে সে আগের চেয়ে বেশি ইনকাম করতে পারবে। এটাকে বলে আমরা রিয়েল ইনকাম ইফেক্ট বলি। সে কাজ আগে সমানই করছে, কিন্তু যেহেতু সে বেশি মজুরি পাচ্ছে প্রতি ঘন্টার জন্য, সে একই পরিমাণ কাজ থেকে বেশি ইনকাম সে করতে পারছে। তো এখন এই যে ইনকাম অর্জন করলো সে, এই ইনকামটাকে সে কি করে ব্যয় করে, দ্রব্যের পিছনে ব্যয় করে। কেমন? তো এখানে লেজার, যে আমরা একটা লেজারকে আমরা যদি কমোডিটি হিসেবে ট্রিট করি বা সার্ভিস হিসেবে ট্রিট করি আমরা, তাহলে একজন ব্যক্তি যখন ইনকাম বাড়ে তখন সে ওই ইনকামটাকে ব্যয় করার জন্য তার বেশি লেজারের প্রয়োজন পড়ে। সে যে বাড়তি একটা সে ব্যয় করবে, কোথাও বেড়াতে যাবে কিংবা হোটেলে যে সে সেখানে ডাইনিং করবে, এগুলোর জন্য তার সময়ের প্রয়োজন আছে। সুতরাং ইনকাম যখন বাড়বে তখন তার সময় বেশি প্রয়োজন পড়বে, বা ওই ইনকামটাকে ব্যয় করার জন্য তার বেশি লেজারের প্রয়োজন পড়বে। তাহলে যখন ইনকাম বৃদ্ধি পায় এবং কোন দ্রব্যের বা সেবার চাহিদা বৃদ্ধি পায়, তখন সেই দ্রব্য বা সেবাটাকে বলি আমরা নরমাল গুডস বলি আমরা। তো লেজারটা হলো একটা নরমাল গুডস, যে মানুষের ইনকাম যত বেশি তার অবসরের প্রয়োজন তত বেশি, অবসর ভোগ করার প্রয়োজন তত বেশি। তাই ইনকাম যখন বৃদ্ধি পায় তখন সে লেজার বেশি ভোগ করতে চায়। কেমন? তো এটা হলো ইনকাম ইফেক্ট। ইনকাম ইফেক্টের কারণে তার কর্মের উপর একটা নেগেটিভ প্রভাব পড়ে। যখন ব্যক্তি ইনকাম বৃদ্ধি পায় তখন সে কম কাজ করতে চায়, বেশি অবসর ভোগ করতে চায়। ইনকাম যখন বেশি বৃদ্ধি পায়, এই জন্য আমরা দেখি যারা খুব বেশি বড় তারা কম কাজ করে। ইনকাম যখন ওয়েজ যখন বৃদ্ধি পাবে, তার ইনকাম বৃদ্ধি পাবে, সে কারণে সে লেজার বেশি ভোগ করতে চায়। লেজার বেশি ভোগ করতে গেলে তাকে কম কাজ করতে হবে, তার কাজ, তার ইনকাম ফ্যাক্টর প্রভাবটা হলো নেগেটিভ। যখন ওয়েজ বৃদ্ধি পায়, যখন বৃদ্ধি পায় একজন ব্যক্তি, এই ওয়েজ বৃদ্ধির কারণে যে ইনকাম ইফেক্ট যেটা, সেটা নেগেটিভ হয়, সেটা কেমন নেগেটিভ। কিন্তু এই যে ওয়েজ বৃদ্ধি পেয়েছে, এখন ওয়েজ বৃদ্ধির কারণে দেখো সাবস্টিটিউশন ইফেক্টটা কিভাবে আসছে এখানে। সাবস্টিটিউশন ইফেক্ট হলো যে এটা আমরা দ্রব্যের ক্ষেত্রে বলেছিলাম, যে দ্রব্যটা বেশি এক্সপেন্সিভ, রিলেটিভলি বেশি এক্সপেন্সিভ, সেটা মানুষ কম ব্যবহার করতে চায়। কেমন? যেটা চিপার রিলেটিভলি মানুষ সেটা বেশি ব্যবহার করতে চায়। এখন এখানে দেখো, এই কনটেক্সটে দেখো যে এখানে একজন ব্যক্তি আগে 1 ঘন্টা কাজ না করলে তাকে 0.5 সেন্ট হারাতে হতো কাজ না করলে, যেহেতু প্রতি ঘন্টার মূল্য ছিল 0.5 সেন্ট করে। এখন যেহেতু মজুরি বৃদ্ধি পেয়েছে,
এখন যদি সে কাজ না করে, এখন তো যদি অবসর বেশি ভোগ করে বা অবসর ভোগ করে, তাহলে প্রতি ঘন্টা অবসরের জন্য তাকে $1 করে হারাতে হয়। এটাকে বলা হয় অপরচুনিটি কস্ট, কেমন, স্যাক্রিফাইস অফ ওয়েজ অর মানি ফর নট ডুইং ওয়ার্ক। না কাজ না করার কারণে অবসর যদি সে বেশি ভোগ করে, তাহলে তাকে বেশি টাকা হারাতে হয়। এটা ব্যক্তির জন্য পেইনফুল। এই কারণে সে যেহেতু মজুরি বৃদ্ধি পেয়েছে আগের চেয়ে বেশি, সুতরাং সে মজুরি বৃদ্ধির কারণে সে বেশি কাজ করতে চায়, সে অবশ্যই কম ভোগ করতে চায়। একটা উল্টো একটা প্রভাব এখানে লক্ষ্য করা যায়, এটা বলা হয় সাবস্টিটিউশন ইফেক্ট। ওয়েজ বৃদ্ধি পেলে সে কাজ বেশি করতে চায়। একটা পজিটিভ আমরা একটা প্রভাব লক্ষ্য করব কাজের উপরে। সুতরাং যখন ওয়েজ বৃদ্ধি পায়, ওয়েজ বৃদ্ধি পেলে দুটো ইফেক্টের সৃষ্টি হয়, একটা হচ্ছে ইনকাম ইফেক্ট, একটা হচ্ছে সাবস্টিটিউশন ইফেক্ট। ইনকাম ইফেক্টের কারণে সে কম কাজ করতে চায়, বেশি অবসর ভোগ করতে চায়, কিন্তু ইনকামটা ব্যয় করার জন্য তার বেশি অবসরের প্রয়োজন। এবং অপোজিট একটা ইফেক্ট সৃষ্টি হয়, যেটাকে বলছি আমরা সাবস্টিটিউশন ইফেক্ট। সেই ইফেক্টের কারণে দেখা যায় যে যখন মজুরি বৃদ্ধি পায়, তখন সে কি করে, বেশি কাজ করতে চায় মজুরি বৃদ্ধি পেলে। এই যে দুটো প্রভাব, এই দুটো প্রভাবের মধ্যে যেটা বেশি শক্তিশালী সেটাই জয়ী হবে, কেমন। তো আমরা এখানে দেখছি যে প্রথম দিকে যখন ওয়েজ বৃদ্ধি পায়, তখন এই 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 ইফেক্টটা শক্তিশালী থাকে, সাবস্টিটিউশন ইফেক্টটা শক্তিশালী থাকে, কেমন। শক্তিশালী থাকার কারণে ওয়েজ বৃদ্ধির কারণে তার কাজের পরিমাণটা বৃদ্ধি পায় তার। আর পরের দিকে, শেষের দিকে বি বিন্দুর পরে ফর এক্সাম্পল, যখন ওয়েজ বৃদ্ধি পায়, ওই যখন একটা পার্টিকুলার লেভেলের পর আরো বেশি বৃদ্ধি পায়, তখন এই ইফেক্টটা উইকার হয়ে যায়। যেটা উইকার হয়, এটা স্ট্রঙ্গার হয়। এই নেগেটিভটা স্ট্রঙ্গার হওয়ার কারণে বা ইনফিনিটিভটা স্ট্রঙ্গার হওয়ার কারণে তার নেট ইফেক্ট যেটা, সেই নেট ইফেক্টটা কি হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়। অর্থাৎ ওয়েজ বৃদ্ধি পেলে তার কাজের পরিমাণটা হ্রাস পায়। এখন প্রশ্নটা কেন প্রথম দিকে ইনকাম ইফেক্টটা উইকার থাকে এবং পরের দিকে ইনকাম ইফেক্টটা স্ট্রঙ্গার হয়? এর কারণটা হলো যে ইনকাম ইফেক্টটা সাবস্টিটিউশন ইফেক্ট কিন্তু সবসময় সমান। এটা যখন ওয়েজ বৃদ্ধি পায়, তখন এই লেবারের সাথে বা লেজারের সাথে ওয়ার্কের যে সম্পর্ক, সেটা একইভাবে প্রভাবিত হয়। এটা প্রথম দিক শেষ দিক সব দিকে একই রকম থাকে প্রভাবটা। কিন্তু এই ইনকাম ইফেক্ট সেটা চেঞ্জ হয়। সেটা ইনকাম ইফেক্টকে আমরা মেজার করি এভাবে যে ওয়েজ বৃদ্ধির কারণে কত টাকা ইনকাম বৃদ্ধি পেল। প্রথম দিকে সাধারণত একজন ব্যক্তি কম কাজ করে, যখন ওয়েজ কম থাকে তখন সে কম কাজ করে, কেমন। মনে করো একজন ব্যক্তি 5 ঘন্টা কাজ করে, 5 ঘন্টা কাজ করে এবং তার ওয়েজ বৃদ্ধি পেল, 1 টাকা থেকে 2 টাকা ওয়েজ বৃদ্ধি পেল প্রতি ঘন্টা। তাহলে তার একই ঘন্টা কাজ করে তার যে ইনকাম বৃদ্ধি কত টাকা হবে, 5 টাকা থেকে তার ইনকাম বৃদ্ধি হবে 10 টাকা হবে, কেমন, বৃদ্ধি পেয়ে 5 টাকা তার ইনকাম বৃদ্ধি পাবে তার, কেমন। এটা হচ্ছে 5 ঘন্টা কাজ করলে তার ইনকাম বৃদ্ধির পরিমাণ। কিন্তু যদি সে বেশি কাজ করে, মনে করো 5 ঘন্টা থেকে তার কাজের পরিমাণটা বাড়িয়ে সে মনে করো সে 10 ঘন্টা কাজ করে ফর এক্সাম্পল, কেমন। যখন ওয়েজ রেট বেশি থাকে, তখন সে সাধারণত বেশি কাজ করে। তো এই 10 ঘন্টা যদি কাজ করে একজন ব্যক্তি ইনিশিয়ালি, এবং তখন যদি তার মজুরি 1 টাকা বৃদ্ধি পায়, একই পরিমাণ, আগে 1 টাকা বৃদ্ধি পেয়েছিল, এখনো বৃদ্ধি পেয়েছে, তখন কিন্তু তার টোটাল ওয়েজ বৃদ্ধির পরিমাণটা হবে 10 টাকা। অর্থাৎ প্রথম দিকে একজন ব্যক্তি যখন কম কাজ করে, তখন 1 টাকা ওয়েজ বৃদ্ধি পেলে আর যে ইনকাম বৃদ্ধির পরিমাণ, তার তুলনায় সে যদি বেশি ঘন্টা কাজ করে প্রথম দিকে বা ইনিশিয়ালি সে যদি বেশি ঘন্টা কাজ করে, তাহলে $1 ইনকাম বৃদ্ধির কারণে তার টোটাল ইনকামের বৃদ্ধির পরিমাণটা অনেক বেশি হয়। অর্থাৎ পরের দিকে একজন ব্যক্তি যদি ইনিশিয়ালি বেশি কাজ করে, যেটা পরের দিকে হয়ে থাকে, তখন ইনকাম ইফেক্ট স্ট্রঙ্গার হয়, ইনকাম ইফেক্টটা। এবং এই ইনকাম ইফেক্ট স্ট্রঙ্গার হওয়ার কারণে এই নেগেটিভ ইফেক্ট স্ট্রঙ্গার হওয়ার কারণে যখন শেষের দিকে বা পরের দিকে যখন মজুরি বৃদ্ধি পায়, তখন সাবস্টিটিউশন ইফেক্টের তুলনায় ইনকাম ইফেক্ট স্ট্রঙ্গার হয়, এবং যে কারণে লেবার সাপ্লাইটা বৃদ্ধি না পেয়ে হ্রাস পেতে শুরু করে। এটা একটা দিক। আরেকটা দিক হলো আমরা বারবার বলেছি যে একজন ব্যক্তি সবসময় ব্যালেন্সড কম্বিনেশন পছন্দ করে। একটা দ্রব্যের পরিমাণ যখন তার কাছে বেশি থাকে, তখন সেটার মার্জিনাল ভ্যালুয়েশন তার কাছে কমে যায়। যখন সে কাজের পরিমাণ যখন বাড়াতে থাকে, 24 ঘন্টা তার সময় আছে, কেমন। এখন সে যদি ফর এক্সাম্পল 8 ঘন্টা কাজ করে, তার কাছে অবসর থাকে কত, 14 ঘন্টা অবসর থাকে, কেমন। সে যদি 14 ঘন্টা কাজ করে, তার কাছে 8 ঘন্টা অবসর থাকে। সে যদি 18 ঘন্টা কাজ করে, তার কাছে 6 ঘন্টা অবসর থাকে। অবসরের পরিমাণটা ক্রমাগত কমে আসে, এবং অবসর তখন তার কাছে তত বেশি
ভ্যালুয়েবল হয়ে ওঠে। প্রথম দিকে তার কাছে অবসর প্রচুর পরিমাণে থাকে, যখন সে কম কাজ করে তখন অবসরের যে মার্জিনাল ভ্যালুয়েশন সেটা কম থাকে, কিন্তু যখন সে বেশি কাজ করে তখন তার কাছে অবসরের পরিমাণটা কম থাকে। একজন ব্যক্তি যে 16 ঘন্টা কাজ করে তার কাছে অবসরের পরিমাণটা খুব কম থাকে এবং তার কাছে অবসরের মূল্যটা অনেক বেশি, কিন্তু যে কাজই করে না 2-4 ঘন্টা কাজ করে দিনে তার কাছে অবসরের মূল্যটা কম থাকে, কারণ বেশি জিনিসের মার্জিনাল ভ্যালুয়েশন কম আর কম জিনিসের মার্জিনাল ভ্যালুয়েশন বেশি, এটা এখানেও প্রযোজ্য। সুতরাং যখন একজন ব্যক্তি বেশি কাজ করে তখন ইনকাম, তখন মজুরি বৃদ্ধি পেলেও যেহেতু তার কাছে অবসর অলরেডি কম আছে, খুব বেশি অবসর নাই, তাই সে আর অতিরিক্ত কাজ করতে চায় না, কারণ অবসরটা তার কাছে মোর ভ্যালুয়েবল দেন ওয়ার্ক। তাহলে এই কারণে একজন ব্যক্তির লেবার সাপ্লাই কার্ভটা মজুরি বৃদ্ধির প্রথম দিকে ঊর্ধ্বমুখী হলো বা বৃদ্ধি পেলো, এক পর্যায়ে সেটা ব্যাকওয়ার্ড বেন্ডিং হয়ে যায়। এটা হলো একজন ব্যক্তির লেবার সাপ্লাই কার্ভ কিভাবে পাওয়া যায় এবং লেবার সাপ্লাই কার্ভটা কেন ব্যাকওয়ার্ড বেন্ডিং হয়, কেন বৃদ্ধির পরে কমা শুরু করে, তার একটা ব্যাখ্যা এখানে আমরা দেওয়ার চেষ্টা করলাম। এই লেবার সাপ্লাই কার্ভ গুলো একজন ব্যক্তির লেবার সাপ্লাই কার্ভ এইভাবে একটা মার্কেটে যত লেবার কাজ করে বা একটা সমাজে যত লেবার কাজ করে সবার লেবার সাপ্লাই কার্ভ আমরা যোগ করে একটা সমাজের লেবার সাপ্লাই কার্ভ পাই, বা একটা সোসাইটির লেবার সাপ্লাই কার্ভ, ইকোনমির লেবার সাপ্লাই কার্ভ পাই, কিংবা মার্কেটের লেবার সাপ্লাই কার্ভ পাই। এখন আমরা এই মার্কেট লেবার সাপ্লাই কার্ভটা আমরা কিভাবে পেতে পারি, এবং আমরা দেখাবো যে যদিও একজন ব্যক্তির লেবার সাপ্লাই কার্ভটা ব্যাকওয়ার্ড বেন্ডিং, একটা মার্কেট লেবার সাপ্লাই কার্ভ বা একটা সোসাইটি বা ইকোনমি লেবার সাপ্লাই কার্ভ, যেটাকে এগ্রিগেট লেবার সাপ্লাই কার্ভ বলা হয়, সেই এগ্রিগেট লেবার সাপ্লাই কার্ভটা কিন্তু ব্যাকওয়ার্ড বেন্ডিং হয় না, সেটা আপার স্লোপিং হয়। অর্থাৎ যখন আমরা একটা এগ্রিগেট লেবার সাপ্লাই কার্ভ আঁকবো তখন সেটা আর ব্যাকওয়ার্ড বেন্ডিং হবে না। তার পিছনে কারণ আছে, কারণ আমরা মনে করো দুটো সেট অফ লেবার সাপ্লাই কার্ভ আঁকছি, আমরা একদিকে আমরা ইন্ডিভিজুয়াল লেবার সাপ্লাই কার্ভ আঁকছি, দিকে আমরা ইন্ডিভিজুয়াল লেবার সাপ্লাই কার্ভ, আর ডান দিকে দেখাচ্ছি আমরা মনে করো এগ্রিগেট লেবার সাপ্লাই কার্ভ, সামগ্রিক শ্রমযোগান রেখা। এগ্রিগেট লেবার সাপ্লাই কার্ভ ইন্ডিভিজুয়াল লেবার সাপ্লাই গুলো সাধারণত ব্যাকওয়ার্ড বেন্ডিং হয়। মনে করো এটা একজন ব্যক্তির ডিফারেন্স কার্ভ ব্যাকওয়ার্ড বেন্ডিং, এটা আরেকজন ব্যক্তির ডিফারেন্স কার্ভ ব্যাকওয়ার্ড বেন্ডিং। দুটো ব্যক্তির, এটা LS1 বলছে থেকে আমি প্রথম ব্যক্তির লেবার সাপ্লাই কার্ভ, এটা দ্বিতীয় ব্যক্তির লেবার সাপ্লাই কার্ভ, দুজন ব্যক্তির লেবার সাপ্লাই কার্ভ এখানে নিয়েছি। দুই নম্বর ব্যক্তির লেবার সাপ্লাই কার্ভটা একটু যদি ড্র করি আমাদের সুবিধার জন্য, এটা হলো আমার দ্বিতীয় ব্যক্তির লেবার সাপ্লাই কার্ভ। আমি ইচ্ছা করলে এখানে আরো লেবার সাপ্লাই কার্ভ রাখতে পারি, তৃতীয় ব্যক্তির তৃতীয় একজন ব্যক্তির লেবার সাপ্লাই কার্ভ রাখতে পারি, দরকার নেই আমার দুটো দিয়ে আমার বোঝানো সম্ভব হবে। তো মনে করো যে বাজারে মজুরি হার হলো মনে করো $5, মনে করো প্রতি ঘন্টা মজুরি $5, এটা ওয়েজ রেট ডলারে দেখানো হচ্ছে, ওয়েজ রেট পার আওয়ার, এটা হচ্ছে কাজের পরিমাণ, আওয়ার ওয়ার্ক আওয়ার, লেবার সাপ্লাই পরিমাণ। তো যখন $5 মজুরি থাকে তখন কিন্তু দ্বিতীয় ব্যক্তি তার শেষে কাজ করে না, শ্রমযোগানের পরিমাণটা 0, কেমন? এবং প্রথম ব্যক্তি সে মনে করো 8 ঘন্টা সে কাজ করে, এবং মনে করো সমাজে দুজন মাত্র ব্যক্তি আছে আর কোনো ব্যক্তি নাই, তাহলে এই সামগ্রিক যোগানের পরিমাণ হবে যে এই $5 মজুরিতে ওয়েজে সে টোটাল কাজের পরিমাণ হচ্ছে কত, কাজের পরিমাণ হচ্ছে 8 ঘন্টা। এখানে আমরা এই 8 এর সাথে শূন্য যোগ করলে, শূন্য মানে দিয়ে ব্যক্তি কোন লেবার সাপ্লাই দেয় না $5 মজুরিতে, তাকে মজুরি যোগান দিতে হলে এই মিনিমাম 6 বা তার বেশি থাকে কি করতে হবে, মজুরি তাকে দিতে হবে। এখন যদি মনে করো মজুরির পরিমাণটা বেড়ে $7 হলো ফর এক্সাম্পল, কেমন? $7 মজুরিতে প্রথম ব্যক্তি তার শ্রমযোগানের পরিমাণ কমিয়ে দিল, মনে করো 7 ঘন্টা কাজ করে, কেমন? 7 ঘন্টা কাজ করে, কিন্তু দ্বিতীয় ব্যক্তি যেহেতু মজুরি বৃদ্ধি পেয়েছে সে
সে শ্রমবাজারে যোগদান করেছে, সে মজুরি বৃদ্ধি পাওয়ার কারণে। সে আগে কাজ করতো না, যেহেতু মজুরি কম ছিল, তার লেবার সাপ্লাই একটু উপরে অবস্থান করছে, সে কারণে সে আগে কাজ করতো না। এখন মজুরি বৃদ্ধির কারণে সে মনে করে সে 4 ঘন্টা কাজ করতে পারে বা 5 ঘন্টা কাজ করছে। এখন দুজন ব্যক্তি কাজ করছে $60 মজুরিতে, একজন 4 ঘন্টা, একজন 7 ঘন্টা, দুজন মিলে মোট $60 মজুরিতে দুজন মিলে 7 এর 4 11 ঘন্টা কাজ করছে। 11 ঘন্টা কাজ করছে দুজন মিলে, মানে 4 + 7 4 ঘন্টা কাজ করছে প্রথম ব্যক্তি, এবং দ্বিতীয় ব্যক্তি কাজ করছে 7 ঘন্টা। আর এখানে প্রথম ব্যক্তি কাজ করছে 8 ঘন্টা এবং দ্বিতীয় ব্যক্তি কোনো কাজ করছে না, 0 ঘন্টা কাজ করছে। সুতরাং মজুরি বৃদ্ধি পেলে একজন ব্যক্তির শ্রমযোগান রেখা ব্যাকওয়ার্ড বেন্ডিং হলো এগ্রিগেট সাপ্লাই কার্ভ বা সমাজের সামগ্রিক যে যোগান রেখা লেবার সাপ্লাই কার্ভ, সেটা আপওয়ার্ড স্লোপিং হচ্ছে। এর কারণটা হলো যে যখন মজুরি বৃদ্ধি পায় তখন কিছু কিছু লোক যারা কাজের পরিমাণকে কমিয়ে দেয়, একজন ব্যক্তি কাজের পরিমাণকে কমিয়ে দিতে পারে, কিন্তু কমিয়ে দিলেও নতুন নতুন ওয়ার্কার লেবার মার্কেটে প্রবেশ করে, নতুন নতুন ব্যক্তিরা শ্রম বাজারে প্রবেশ করে ওদের একজনের কাজের কমলো, তার কাজ দিয়ে সেটা পুষিয়ে দেয়, ফলে সামগ্রিক সমযোগান রেখা আপওয়ার্ড স্লোপিং হয়, এটা ব্যাকওয়ার্ড বেন্ডিং হয় না। এবং আমরা যখন মজুরি হার নির্ধারণ করি, আমরা সবসময় বলেছি যে কোনো পণ্যের দাম, সার্ভিসের দাম বা রিসোর্স প্রাইস নির্ধারণ করার সময় সেটা ইন্ডিভিজুয়াল কোয়ান্টিটি গুলো ম্যাটার করে না, এখানে আমাদের বিবেচ্য বিষয়গুলো টোটাল বা এগ্রিগেট কোয়ান্টিটি। সুতরাং শ্রমবাজারে শ্রমের যে দাম নির্ধারণ প্রক্রিয়া, সেক্ষেত্রে আমরা একজন ব্যক্তির শ্রমযোগানের পরিবর্তে সমাজের যে শ্রমযোগান সেটাকে আমরা বিবেচনায় রাখি আমরা। সুতরাং আমরা দেখলাম যে লেবার সাপ্লাই কার্ভ সেটা ব্যাকওয়ার্ড বেন্ডিং হয় ব্যক্তির ক্ষেত্রে, কিন্তু সমাজের ক্ষেত্রে বা এগ্রিগেট ক্ষেত্রে সেটা আপওয়ার্ড স্লোপিং হয়। এখন আমরা দেখবো যে কিভাবে এই, তাহলে আমরা দুটো জিনিস পেলাম। আমরা একটা লেবার ডিমান্ড যেটা পেয়েছি আমরা ফার্মের দৃষ্টিকোণ থেকে, যে মার্জিনাল প্রোডাক্ট কার্ভ থেকে, মার্জিনাল এগ্রি প্রোডাক্ট কার্ভ থেকে, সেখান থেকে আমরা লেবার ডিমান্ড কার্ভে গেছি আমরা। এবং এখন আমরা লেবার সাপ্লাই কার্ভ আঁকলাম আমরা, যেটাকে পাওয়া গেল ওয়ার্ক এবং লেজারের মাঝে যে যে পছন্দক্রম প্রেফারেন্স, সেই প্রেফারেন্সের উপর ভিত্তি করে আমরা লেবার সাপ্লাই কার্ভটাকে আমরা ডিরাইভ করলাম। কেমন? এবং এই ইন্ডিভিজুয়াল লেবার সাপ্লাই কার্ভ থেকে আমরা এগ্রিগেট লেবার সাপ্লাই কার্ভ আঁকলাম। তো ডিমান্ড কার্ভ যেটা আমরা এঁকেছিলাম সেটাকে বলছে মার্জিনাল প্রোডাক্টিভিটি কার্ভ। এই যে ওয়েজ রেট কিভাবে নির্ধারিত হয়, একটা রিসোর্সের প্রাইস কিভাবে নির্ধারিত হয়, সেটাকে আমরা দেখানোর জন্য আমাদেরকে ডিমান্ড এবং সাপ্লাই দুটোকে একসাথে নিয়ে আসতে হবে। আমাদেরকে একসাথে নিয়ে এসে আমরা যার একদিকে ওয়ার্কের পরিমাণ, শ্রমযোগানের পরিমাণ, কাজের পরিমাণ, আর একদিকে দেখাবো আমরা লেবার সাপ্লাই, অ্যামাউন্ট অফ লেবার সাপ্লাই, অ্যামাউন্ট অফ লেবার সাপ্লাই, আর এদিকে দেখাবো আমরা ওয়েজ রেট। আমরা লেবার ডিমান্ডটা আমরা এঁকেছিলাম আমরা এরকম ধরনের মার্জিনাল রেভিনিউ। লক্ষ্য করো বা খেয়াল করো, গত ক্লাসের দিকে আমরা বলেছিলাম একটা ফার্মের যে লেবার ডিমান্ড, সেই লেবার ডিমান্ডটা হচ্ছে কি, যে ফার্মের লেবার ডিমান্ডটা হলো যে একটা শ্রমিকের যে প্রোডাক্টিভিটি, মার্জিনাল প্রোডাক্টিভিটি, অর্থাৎ একজন শ্রমিক নিয়োগ করলে সে কতটুকু কন্ট্রিবিউট করে ফার্মে, সেই দ্রব্যটাকে বাজারে বিক্রি করে যে পরিমাণ আর্ন করতে পারে সেটাকে বলা হয় মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট। এই মার্জিনাল রেভিনিউ প্রোডাক্টটি হলো একটা ফার্মের জন্য লেবার ডিমান্ড। এবং পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে আমরা পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট নিয়ে আলোচনা করছি মূলত, অন্যান্য মার্কেটে অন্যরকম রেজাল্ট পাওয়া যায়। তো পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে এই মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট যেটা, সেটা হলো একটা ফার্মের ডিমান্ড, এবং সবগুলো ফার্মের লেবার ডিমান্ডকে যোগ করে আমরা একটা এগ্রিগেট লেবার ডিমান্ড কার্ভ পেতে পারি। কিছুটা এখানে প্রভিজো আছে, কিছুটা শর্ত আছে, যে সাধারণত একজন ব্যক্তির যে লেবার ডিমান্ড কার্ভ, একটা ফার্মের যে লেবার ডিমান্ড কার্ভ, সেগুলো হরাইজন্টাল সামেশন থেকে এগ্রিগেট লেবার ডিমান্ড কার্ভ পাওয়া যায় না, সেটা একটু স্টিপার হয় এগ্রিগেট লেবার ডিমান্ড কার্ভ। তো মনে করো এটা এগ্রিগেট লেবার ডিমান্ড কার্ভ, ডিমান্ড ফর লেবার, এগ্রিগেট ডিমান্ড ফর লেবার। আর আমরা একটু আগে আমরা লেবার সাপ্লাই কার্ভটা পেয়েছি, এগ্রিগেট লেবার সাপ্লাই কার্ভ, যেটা আপওয়ার্ড স্লোপিং হয়ে থাকে সাপ্লাই অফ লেবার। এই যে এগ্রিগেট ডিমান্ড ফর লেবার, যেটা আমরা মার্জিনাল রেভিনিউ প্রোডাক্টটা বলছি, যেটা আমরা এগ্রিগেট মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট, আর এগ্রিগেট সাপ্লাই, এই দুটোর ইন্টারঅ্যাকশনের মাধ্যমে সমাজের ওয়েজ রেটটা নির্ধারিত হয়। এখানে আমরা
ভারসাম্য মজুরি হার কত হবে সেটা আমরা এখান থেকে বের করব, ওয়েজ রেট। এবং সমাজে কত ঘন্টা কাজ করা হবে বা এমপ্লয়মেন্টের পরিমাণ কত হবে, এই পরিমাণটা ভারসাম্য মজুরি এমপ্লয়মেন্টের পরিমাণটা আমরা এখানে নির্ধারণ করতে পারবো। এবং পয়েন্ট এ, ঠিক আছে। তাহলে এখানে সমাজে অসংখ্য শ্রমিক, সকলের ডিমান্ডটা দিয়ে বলছি যেটাকে আমরা, এবং সকল শ্রমিকের যে লেবার সাপ্লাই কার্ভ যেটাকে আমরা এসএল বলছি, এই দুটোর ইন্টারঅ্যাকশনের মাধ্যমে একটা সমাজের শ্রমিক যারা কাজ করছে ওদের মজুরি কত হবে এবং এমপ্লয়মেন্টের পরিমাণ কত হবে, কত ঘন্টা কাজ করা হবে সমাজে, সেটা পরিমাণটা নির্ধারিত হচ্ছে এগ্রিগেট সেন্সে, এটা কেমন এগ্রিগেট সেন্স। তো এখান থেকে আমরা দুটো জিনিস পাবো। এখান থেকে আমরা এই যে ওয়েজ রেট নির্ধারণের যে এখানে প্রক্রিয়াটা আমরা বর্ণনা করছি, এটাকে বলা হয় নিওক্লাসিক্যাল থিওরি অফ ওয়েজ রেট ডিটারমিনেশন, অথবা এটাকে বলা হয় মার্জিনাল প্রোডাক্টিভিটি থিওরি, অনেক সময় বলা হয়, বা নিওক্লাসিক্যাল থিওরি বলা হয়, মার্জিনাল প্রোডাক্টিভিটি থিওরি, মার্জিনাল প্রোডাক্টিভিটি থিওরি অফ ওয়েজ নির্ধারণের মার্জিনাল প্রোডাক্টিভিটি থিওরি, বা এটাকে অনেক সময় বলা হয় নিওক্লাসিক্যাল থিওরি বলা হয়। দেখেন নিওক্লাসিক্যাল থিওরি, ঠিক আছে। সুতরাং এটা মার্জিনাল প্রোডাক্টিভিটি বলার কারণ এই জন্য যে মানে এখানে ডিমান্ড এবং সাপ্লাই কার্ভ এই দুটো পাওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা মার্জিনাল প্রোডাক্ট কনসেপ্টটাকে আমরা ব্যবহার করেছি, প্রোডাক্টিভিটি কনসেপ্ট থেকে ব্যবহার করেছি। আমরা মার্জিনাল প্রোডাক্ট থেকে ডিএল পাওয়া যায়, আবার শ্রমিকের যে প্রোডাক্টিভিটির উপর সমালোচনার মধ্যে নির্ভর করে। সুতরাং এই যে মার্জিনাল প্রোডাক্টিভিটি থিওরি, যার মাধ্যমে ওই রেটটা কিভাবে নির্ধারিত হয় ডিমান্ড সাপ্লাই ইন্টারঅ্যাকশনের মাধ্যমে, সেটা আমরা এখানে দেখলাম। তো এখান থেকে আমরা ইনকাম ডিস্ট্রিবিউশন সম্পর্কে একটা আইডিয়া পাবো। এখান থেকে আমরা বলেছি যে এই লেবার মার্কেটের মূল কাজটা হলো যে ফ্যাক্টর যারা আছে, যারা এখানে কাজ করছে, তাদের ইনকাম ডিস্ট্রিবিউশনটা কেমন, এবং এই ইনকাম ডিস্ট্রিবিউশনের উপর নির্ভর করবে যে কে কতটুকু দ্রব্য বাজার সমাজ যা উৎপাদিত হলো সেটা কিনতে পারবে। এখান থেকে আমরা ওয়েজ যারা আছে, ওয়েজ আর্নার যারা আছে, তাদের ইনকাম কত হবে সেটা আমরা বলতে পারবো। লেবার সাপ্লাই যারা দেয়, যে এখানে আমরা বলতে পারি যে মজুরি হার যদি ও ডব্লিউ বার হয়, মজুরি হার যদি, এবং এই পরিমাণ যদি কাজ করে, এই দুটো যদি গুণ করা হয়, মজুরিকে শ্রমের পরিমাণ দিয়ে গুণ করা হয়, তাহলে যে এরিয়াটুকু আমরা পাবো সেটাকে বলা হয় ওয়েজ বলা হয়। অনেক সময় এটাকে বলা হয় ওয়েজ বিল, মজুরির পিছনে কত টাকা চলে যাবে, সমাজ যা উৎপাদিত হলো তার এই পরিমাণ অংশ মজুরি হিসেবে চলে যাবে। আর বাকি অংশটুকু যা আছে, কেমন এখানে যে বাকি অংশটুকু আছে, বাকি অংশটুকু বলতে আমরা এই ডিমান্ড কার্ভ, দেখো এটা ডিমান্ড বা মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট বলা হয়, এটাকে মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট অফ লেবার বলা হয়। তো এই ডিমান্ড কার্ভের নিচের যে অংশ, সবার ডিমান্ড কার্ভের, সেটাই হলো সমাজের উৎপাদনের পরিমাণ, মোট উৎপাদনের পরিমাণ। এটা হলো প্রতি প্রান্তিক একক শ্রমিকের উৎপাদনের পরিমাণ, একটা হলো। আমি যদি মনে করি একজন শ্রমিকের উৎপাদন হলো এত, দুইজন শ্রমিকের উৎপাদন এত, তিনজন শ্রমিকের উৎপাদন এত, এভাবে সবগুলো শ্রমিকের উৎপাদনকে আমি যোগ করি, এটা বলা হয় ম্যাথমেটিক্সে বলা হয় ইন্টিগ্রেট করা, বলা হয় ইন্টিগ্রেট যদি করা হয়, ইন্টিগ্রেশন যদি করা হয়, তাহলে আমরা মোট উৎপাদন পাই আমরা। সুতরাং এই যে ডিমান্ড কার্ভের যে নিচের অংশটুকু সমযোজনের আগ পর্যন্ত, এটাকে বলা হয় টোটাল প্রোডাকশন অফ দ্য সোসাইটি, আর এটাকে অনেক সময় বলা হয় জিএনপি বলা হয়, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, আর জিডিপি বলা হয়, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তার সমাজে কি পরিমাণ দ্রব্য উৎপাদিত হলো। সুতরাং এই লেবার ডিমান্ড কার্ভের নিচের যে অংশটুকু আছে সেটা জিডিপি কে ইন্ডিকেট করে। জিডিপির একটা অংশ বা উৎপাদনের একটা অংশ শ্রমিকরা পাবে ওয়েজ বিল হিসেবে, আর বাকি অংশটুকু যেটা বাকি আছে এই অংশটুকু আদার ফ্যাক্টরস গুলো পাবে, ক্যাপিটাল বা ল্যান্ড যারা আছে সেটা আদার ফ্যাক্টরস এর রেমুনারেশন হিসেবে সেটা চলে যাবে, আদার ফ্যাক্টরস ইনকাম বা বিল হিসেবে সেটা চলে যাবে। কেমন? সুতরাং এই যে আমাদের বন্টন, আয়ের যে বন্টন বা সমাজে যা উৎপাদিত হলো, উৎপাদিত অংশের কে কতটুকু পাবে সেটা নির্ভর করে ওয়েজের উপর নির্ভর করে এবং এমপ্লয়মেন্টের উপর নির্ভর করে। আদার্স যে ফ্যাক্টর গুলো আছে যেটাকে আমরা আলোচনা করছি না, শুধুমাত্র এখানে ওয়েজ কিভাবে নির্ধারিত হয় এবং ওয়ার্কার যারা আছে, যারা ওয়েজ পায়, তাদের এমপ্লয়মেন্টের পরিমাণটা কিভাবে নির্ধারিত হয়, তারা কত ঘন্টা কাজ করবে, তাদের নিয়োগের পরিমাণ কত হবে, বা কি পরিমাণ লেবার ডিমান্ড করা হবে, সেটা আমরা এখানে দেখাচ্ছি।
আদার যে ফ্যাক্টর গুলো আছে, আদার ফ্যাক্টর গুলোর মধ্যে মূলত দুটো ফ্যাক্টর আছে। একটাকে বলা হয় ক্যাপিটাল বলা হয়, একটাকে যে মূলধন সামগ্রী যেগুলো আছে, মেশিনারিজ, বিল্ডিংস ইত্যাদি। একটা হলো ল্যান্ড। চারটা উপকরণের মধ্যে একটা হলো ল্যান্ড, জমি যেটা প্রকৃতি প্রদত্ত, ক্যাপিটাল যেটা মানুষ উৎপাদনের জন্য তৈরি করেছে, উৎপাদনের যেটা বলা হয় প্রডিউস মিনস অফ প্রোডাকশন, মানুষ যে মেশিনারি গুলো তৈরি করেছে আদার দ্রব্য উৎপাদনের জন্য, সেটাকে বলা হয় ক্যাপিটাল। ক্যাপিটাল হচ্ছে ম্যান্ডেট, আর ল্যান্ডটা হচ্ছে গড গিফটেড। কেমন? আর লেবারটা হচ্ছে মানুষের ভিতরে যেটা আছে, যে কাজ করার যে ক্ষমতা আছে, শক্তি আছে, সেটাকে লেবার বলি আমরা। আর এই তিনটাকে যারা অর্গানাইজ করে, অর্গানাইজ উৎপাদন করে, সেগুলো আমরা এন্টারপ্রেনারশিপ বলে দিলাম। চারটা উপকরণ আছে। এই তিনটা উপকরণকে, যে উপকরণটা অর্গানাইজ করে, ম্যানেজ করে, সেটাকে বলে আমরা এন্টারপ্রেনারশিপ। এই যে বাকি যে দুটো ফ্যাক্টর আছে, একটাকে বলছি আমরা ক্যাপিটাল, একটাকে বলছি আমরা ল্যান্ড। আমরা এখানে লেবারের আমরা ডিমান্ড কিভাবে নির্ধারিত হয়, সাপ্লাই কিভাবে নির্ধারিত হয়, এবং লেবারের ওয়েজ কিভাবে নির্ধারিত হয়, সেটা আমরা এখানে লিখেছি। কিন্তু এটার বাইরেও অন্য যে দুটো ফ্যাক্টর আছে, সেগুলো কিন্তু একই ধরনের আলোচনা তৈরি করা যায়, আলোচনা করা যায় সেগুলো। কিন্তু ক্যাপিটালের একটা ডিমান্ড আছে, কেমন? ক্যাপিটালের একটা সাপ্লাই আছে, সেটার জন্য একটা পৃথক আলোচনা আছে, সেদিন আমরা যাবো না। যেমন ক্যাপিটাল বলতে মূলত বোঝায় ক্যাপিটাল মার্কেট বোঝায়, যার মাধ্যমে ক্যাপিটাল লোন দেওয়া হয় এবং ক্যাপিটাল বড় করা হয়। সাধারণত হাউলদার যারা আছে তারা যেরকম লেবার সাপ্লাই দেয়, ঠিক একইভাবে তাদের ইনকামের একটা অংশ সেভ করে, তারা সেভ করে সেটা কি করে, সেটা সেভিংসটা ব্যাংকে জমা রাখে, কিংবা সেটা দিয়ে তারা সেভিংস সার্টিফিকেট কিনে, কিংবা শেয়ার কিনে, স্টক কিনে, এবং ওই টাকাগুলো, সেভিংস গুলো, যেটা বলা হয় লোনেবল ফান্ড, এই লোনেবল ফান্ডটা ব্যবসায় যারা আছে, যারা ইনভেস্ট করে, যারা তারা সেগুলো ধার নেয়। কেমন? তাহলে একটা হচ্ছে লোনেবল ফান্ড, যারা হাউস হোল্ড লোন দেয়, লোন ফান্ড ক্রিয়েট করে, এবং অপরপক্ষ যারা আছে, বিজনেস যারা আছে, তারা এই ফান্ডটাকে তারা ব্যবহার করে, বড় করে, তারপরে সেটা ব্যবহার করে, যেটাকে আমরা ইনভেস্টমেন্ট বলতে আমরা। সুতরাং এখানেও হাউস হোল্ডরা সেভ করে, আর বিজনেস যারা তারা ইনভেস্ট করে। হাউস হোল্ডরা যে সেভিংস করে, সেভিংসের পিছনে একটা তাদের একটা মোটিভেশন থাকে, কেন তারা সেভ করতে যাবে, তারা শুধু যদি কেন অন্য টাকা ধার দিতে যাবে। এটার একটা পিছনে কারণ হলো যে সেভ করলে ইন্টারেস্ট পাওয়া যায়। সে যদি 100 টাকা আজকে ভোগ না করে 1 বছর পরে ভোগ করে, তখন সে 110 টাকা সে ভোগ করতে পারে, কারণ তাকে 10 টাকা তাকে ইন্টারেস্ট দেওয়া হবে বা প্রফিট দেওয়া হবে। এই যে সেভিংস রেট যেটা আছে, ইন্টারেস্ট রেট বলে যেটাকে আমরা, ইন্টারেস্ট রেটের উপর নির্ভর করে সেভিংস এবং ইনভেস্টমেন্টটা কেমন হবে। সাধারণত যে সেভিংস রেট যখন বেশি হয় বা ইন্টারেস্ট রেট যখন বেশি হয়, তখন মানুষ বেশি বেশি সেভ করতে চায়, বা লোনেবল ফান্ড যেটা আছে সেটার পরিমাণটা বেশি হয়, সাপ্লাই অফ ফান্ড যেটা হচ্ছে। আর যদি ইন্টারেস্ট রেট বেশি হয়, তখন ইনভেস্টমেন্টটা কম, বা ডিমান্ড ফর ফান্ডটা কম হয়। সুতরাং আমরা ডিমান্ড ফর ইনভেস্টমেন্ট এবং সাপ্লাই অফ ইনভেস্টমেন্ট, বা ডিমান্ড ফর লোনেবল ফান্ড এবং সাপ্লাই অফ লোনেবল ফান্ড, এই দুটোর মাধ্যমে আমরা ক্যাপিটালের প্রাইস নির্ধারণ করতে পারি, বা যে পুঁজি সম্পদ যেগুলো আছে সেগুলোর একটা ভারসাম্য দাম বের করতে পারি। এখানে যেভাবে আমরা লেবারের দামটা বের করেছি, ওয়েস্টটা বের করেছি, একইভাবে ক্যাপিটাল যেটা আছে, এই ক্যাপিটালের একটা ভারসাম্য দাম বের করা যায়, যেটাকে আমরা ইন্টারেস্ট রেট বলি। ঠিক একইভাবে ল্যান্ড যেটা আছে, ল্যান্ডেরও চাহিদা আছে। ল্যান্ডের যোগানটা হচ্ছে স্থির, ল্যান্ডের যোগানটা কেমন, প্রকৃতি প্রদত্ত যে ল্যান্ড আছে তার বাড়ানো যায় না, কমানো যায় না। এই ল্যান্ডের দামটা নির্ভর করে, যেহেতু ল্যান্ডের যোগানটা স্থির, at any price certain amount of land is available, and hence the price of land will be determined solely by the factor of demand. The demand উপর land price নির্ভর করে। ল্যান্ডের যোগান যেহেতু স্থির, ল্যান্ডের যোগান যেহেতু, সাপ্লাই অফ ল্যান্ড ইজ ফিক্সড, যে ল্যান্ডের পরিমাণটা মনে করো এই 100 একর জমি আছে, তো ল্যান্ডের দাম কত হবে, যেটা আমরা রেন্ট বলি, ল্যান্ড প্রাইসকে আমরা নির্ভর করে ডিমান্ডের উপর। ল্যান্ডের ডিমান্ড বেশি হলে দাম কম বেশি হবে, আর ল্যান্ডের ডিমান্ড বেশি হলে ল্যান্ডের দামও বেশি হবে, রেন্টও বেশি হবে। সুতরাং ল্যান্ডের যে দাম বা রেন্ট যেটা, সেটাও ল্যান্ডের ডিমান্ড এবং ল্যান্ডের সাপ্লাইয়ের মাধ্যমে নির্ধারিত। যেহেতু সাপ্লাইটা ফিক্সড, এই কারণে ডিমান্ডটা একটা এখানে মুখ্য ভূমিকা পালন করে ল্যান্ডের প্রাইস নির্ধারণ করে। তো এই তিনটা ফ্যাক্টর, এবং আমরা বলেছি যে হাউস হোল্ড যারা আছে তারা হলো এই ফ্যাক্টরগুলো ওনারশিপ। ক্যাপিটালিস্ট ইকোনমিতে ইন্ডিভিজুয়াল যারা আছে তারা হলো ফ্যাক্টরের ওনারশিপ তাদের কাছে থাকে।
রাষ্ট্রের কাছে থাকে না, রাষ্ট্রের কাছে থাকে সমাজতান্ত্রিক অর্থনীতি। ক্যাপিটালিস্ট ইকোনমিতে বা মার্কেট ইকোনমিতে ফ্যাক্টর অফ প্রোডাকশন যেগুলো আছে, ল্যান্ড, লেবার এবং ক্যাপিটাল, এগুলো ওনারশিপ থাকে ব্যক্তির কাছে। সমাজের যে ব্যক্তিরা আছে, লক্ষ লক্ষ বা কোটি কোটি ব্যক্তি, তাদের কাছে থাকে। এখন ইনকামের পরিমাণ কার কত বেশি হবে সেটা নির্ভর করে কিছুতে এই ফ্যাক্টর ওনারশিপের উপর নির্ভর করে। যে যত বেশি ফ্যাক্টরের মালিক এবং তার ফ্যাক্টরটা যত বেশি দামে বাজারে বিক্রি হবে, বা বাজারে যে ফ্যাক্টরের দাম যত বেশি, তত বেশি সে আর্নিং করতে পারবে সেখানে। একজন লেবারার, তার লেবারটা যদি সে বেশি দামে বিক্রি করতে পারে, প্রতি ঘন্টা কাজ করে সে যদি 2000 টাকা পায়, তাহলে তার ইনকাম যা হবে এবং যা সে কিনতে পারবে বাজার থেকে, কিন্তু লেবাররা যদি তার ইনকাম যদি তার ওয়েজ যদি কম হয়, 10 টাকা 20 টাকা বা 30 টাকা হয় প্রতি ঘন্টায়, তাহলে তার ইনকাম কম হয় এবং তার সমাজের উৎপাদিত দ্রব্যের একটা কম অংশ সে সেখান থেকে সে পায়। এটা হলো একটা ফ্যাক্টর ওনারশিপ। একটা বিষয় আছে কোন কোন ফ্যাক্টরের মালিক কতটুকু আছে। একজন ব্যক্তির কাছে যদি প্রচুর ক্যাপিটাল থাকে, প্রচুর পুঁজি থাকে, প্রচুর ব্যাংক ব্যালেন্স থাকে, প্রচুর শেয়ার কিংবা স্টক থাকে, প্রচুর ক্যাপিটাল থাকে, যেটা বলছি আমরা, তাহলেও সেই ক্যাপিটাল গুলোকে সে খাটিয়ে সেখান থেকে সে ইন্টারেস্ট পাবে, প্রচুর ইন্টারেস্ট পাবে বা মুনাফা পাবে সেখান থেকে। কেমন? এবং সেই মুনাফা গুলো দিয়ে সে সমাজের প্রতিনিধিত্বের উপরে একটা বড় অংশ সে সংগ্রহ করতে পারে। ঠিক একইভাবে ল্যান্ড ওনার যারা আছে, ল্যান্ড ওনাররাও তাদের ল্যান্ডটাকে রেন্ট দিয়ে, ল্যান্ডের চাহিদার উপর ভিত্তি করে ল্যান্ডের রেন্ট দিতে হয়, সেখান থেকে তারা আর্নিংস করতে পারে। সমাজের যে সমস্যা, সমাজের সমস্যাটা হলো, আমাদের সমস্যাটা হলো এই যে ফ্যাক্টর ওনারশিপ। ক্যাপিটালিস্ট ইকোনমি ইজ ফ্রি ইকোনমি, বা পুঁজিবাদী অর্থনীতি হলো একটা মুক্ত অর্থনীতি। এখানে কোনো হস্তক্ষেপ নাই গভর্নমেন্ট, সমাজের সবাই যে কোনো সম্পদের মালিক হতে পারে। সমস্যাটা এখানে না, সমস্যাটা হলো যে এই সম্পদের ওনারশিপটা, ডিস্ট্রিবিউশনটা খুব খুব খারাপ। যে দেখা যাবে যে এই যে ল্যান্ড ওনারশিপ, যেটা ল্যান্ড ওনারশিপ অনেকেই নাই, অনেকেই ল্যান্ড নেয়, বেশিরভাগ মানুষই ভূমিহীন, বা যাদের ল্যান্ড আছে খুব সামান্য ল্যান্ড আছে, 0.2 একর বা সামান্য সামান্য করে তাদের ল্যান্ড। আবার যাদের ল্যান্ড আছে অনেক অনেক অল্প কিছু বা গুটি কয়েক লোকের হাতে প্রচুর ল্যান্ড আছে। ঠিক ক্যাপিটালের ক্ষেত্রে ঠিক তাই, সবার কাছে ক্যাপিটাল রিসোর্সটা বা সেভিংসটা সকলের কাছে সমান। অধিকাংশ লোকের কাছে হয়তো সেভিংস আছে 10,000 20,000 করে সেভিংস আছে, এবং গুটি কয়েক লোকের কাছে হয়তো কোটি কোটি টাকা সেভিংস। কেমন? এই যে সম্পদের বন্টনের যে অসমতা, এই সম্পদের বন্টনটা নির্ধারিত হয় মার্কেটের মাধ্যমে, এবং এটা ওভার সাইকেল সেটা চেঞ্জ হয়। আজকে যে সমাজের সম্পদের বন্টন, 1 বছর পর সেটা চেঞ্জ হবে, 2 বছর পর আবার সেটা চেঞ্জ হবে, স্থির থাকে না, ডাইনামিক এটা। এবং দেখা যায় যে সম্পদের বন্টনটা ক্রমাগত পুঞ্জীভূত হয়, কিছু লোকের কাছে সম্পদটা বেশি পরিমাণে চলে যায় এবং অধিকাংশ লোকের কাছে এই সম্পদের পরিমাণটা কমে আসে। কেমন? এবং এই সম্পদের বন্টনের অসমতার কারণে সমাজে উৎপাদিত যে দ্রব্য সেবা বা জিডিপি যেটাকে বলি আমরা, যা উৎপাদিত হয়েছে সমাজে ইকোনমিক সিস্টেমের মাধ্যমে, উৎপাদিত দ্রব্যের একটা বড় অংশ সম্পদের মালিক যারা আছে, যারা সমাজের গুটি কয়েক লোককে নির্দেশ করে, তাদের কাছে চলে যায়। এবং অধিকাংশ লোক যারা কম সম্পদের মালিক, তারা সমাজের উৎপাদিত দ্রব্যের অংশে শেয়ার পায় না, বা খুব সামান্য একটা শেয়ার পায়। কেমন? এবং যে কারণে আমরা মিক্সড ইকোনমির কথা বলেছিলাম বা গভর্নমেন্ট ইন্টারভেনশনের কথা বলেছিলাম। যেহেতু পুঁজিবাদী সমাজে বা মার্কেট ইকোনমির সমস্যা আছে, ডিস্ট্রিবিউশনাল প্রবলেম আছে, এই ডিস্ট্রিবিউশনাল প্রবলেমের কারণে গভর্নমেন্ট সেখানে হস্তক্ষেপ করে। তাহলে এই ফ্যাক্টর মার্কেটে ফ্যাক্টরের দাম কিভাবে নির্ধারিত হয়? এখানে শুধুমাত্র ফ্যাক্টরগুলোকে এখানে আমরা খুব জেনারেলাইজ ফর্মে দেখিয়েছি। আমরা লেবার বলতে এখানে আমরা এক কোয়ালিটি লেবারকে বুঝিয়েছিলাম, কিন্তু বাস্তবে লেবারদের কোয়ালিটি কিন্তু একরকম হয় না। লেবারদের মধ্যে আবার ভাগ আছে, কিছু কিছু লেবারকে বলা হয় স্কিল লেবার, কিছু কিছু বলা হয় আনস্কিল লেবার। কেমন? আনস্কিল লেবারদের ভিতরে দক্ষতা নাই, যেটা অনেক সময় বলা হয় আরেক ধরনের ক্যাপিটাল বলা হয়, যেটাকে হিউম্যান ক্যাপিটাল বলা হয়। হিউম্যান ক্যাপিটাল, একজন ডক্টর কিংবা একজন ইঞ্জিনিয়ার কিংবা একজন কম্পিউটার সায়েন্টিস্ট, সেও বাজারে তার লেবার সাপ্লাই বিক্রি করলো, তার লেবারের যে মূল্য, একজন ডাক্তার একদিন কাজ করে যে ইনকাম করে, একজন কুলি বা জুতা সেলাই করে যে বা রিক্সা চালায় যে, একদিন কাজ করতে অনেক অনেক কম ইনকাম করে। লেবার সাপ্লাই, দুটাই লেবার সাপ্লাই। ডাক্তার 1 ঘন্টা কাজ করছে, বা একজন রিক্সা চালক সে 1 ঘন্টা কাজ করছে, কিন্তু কাজ করলেও লেবার সাপ্লাই থেকে যে ইনকাম জেনারেট হয় সেটা ভিন্ন ভিন্ন রকম হয়। কারণ ডাক্তার বা ইঞ্জিনিয়ার যারা আছে, এরা হচ্ছে স্কিল লেবার, এরা অনেক
ট্রেনিং নিয়ে পড়াশোনা করে তার নিজের ভিতরে একটা ক্যাপিটাল ডেভেলপ করেছে, যেটাকে বলা হয় হিউম্যান ক্যাপিটাল। সেই হিউম্যান ক্যাপিটালের একটা মূল্য আছে। সুতরাং যাদের ভিতরে হিউম্যান ক্যাপিটাল আছে, যাদের স্কিল রিসোর্স, যাদের কিছু কিছু ট্রেনিং আছে, তাদের শ্রম প্রতি ঘন্টায় যে দামে বিক্রি হবে। যাদের ভিতরে কোনো স্কিল নাই, আনস্কিল লেভেল যারা, তাদের শ্রমটা কম দামে বিক্রি হবে। সুতরাং এখানেও বৈষম্য থাকে যে সমাজে স্কিল ডেভেলপমেন্টের পরিমাণটা হিউম্যান রিসোর্সের, অন্যান্য রিসোর্সের যেরকম একটা স্ট্রেট ডিস্ট্রিবিউশন, স্কিল ডিস্ট্রিবিউশন, আনইভেন ডিস্ট্রিবিউশন আমরা লক্ষ্য করি, ঠিক একেবারে যে স্কিল রিসোর্স যেটা আছে বা হিউম্যান ক্যাপিটাল যেটা আছে, সেটার বর্তমানে কিন্তু একটা বড় অসংখ্য লক্ষ্য করা যায়। কিছু কিছু লোকের কাছে হিউম্যান ক্যাপিটাল প্রচুর পরিমাণে জমা হয়েছে, যে কারণে তারা তাদের শ্রমটা বিক্রি করে প্রচুর ইনকাম করতে পারে। আর অধিকাংশ লোকের কাছে এডুকেশন নাই বা হেলথ নাই কিংবা অন্যান্য স্কিল নাই, যে কারণে তারা তাদের শ্রমগুলি বিক্রি করে বেশি ইনকাম করতে পারে না বা তাদের শ্রম ডিমান্ডও বাজারে খুব একটা নাই। এইভাবে সমাজের যে ফ্যাক্টর যেগুলো আছে সেগুলো প্রাইস এবং সেই ফ্যাক্টরগুলো ওনারশিপ কার কাছে কি পরিমাণ আছে তার উপর নির্ভর করে সমাজে উৎপাদিত যে দ্রব্যগুলো আছে সেগুলোর বন্টনটা কেমন হবে, বা সমাজে কে কতটুকু ভোগ করবে বা সমাজে যা উৎপাদিত হলো তার কতটুকু কে ভোগ করবে সেটা নির্ভর করবে কার কাছে কি পরিমাণ রিসোর্স আছে এবং ওই রিসোর্সগুলো তারা কি দামে বিক্রি করতে পারছে তার উপর নির্ভর করবে। এটা হলো আমাদের মজুরি বা শ্রমের যোগান এবং শ্রমের চাহিদা বা ফ্যাক্টর, ডিমান্ড ফ্যাক্টর সাপ্লাই, সেটা একটা সংক্ষিপ্ত বিশ্লেষণ। তো আমরা এখানে শেষ করবো, আমাদের এটা পুরো চ্যাপ্টার নাই, এটা কিছু সমালোচনাও আছে যেগুলো যাচ্ছে না। যেটা মাঝে প্রোডাক্টিভিটি থিওরি, লং রানে এই থিওরিটা মোটামুটি কাজ করে। শর্ট টার্মে আমরা কিছু ডেভিয়েশন দেখবো, কিন্তু লং রানে মোটামুটি থিওরিটা ভালোই কাজ করে। তো এই হলো আমাদের ফ্যাক্টর মার্কেট নিয়ে আলোচনা। কেমন? তো তোমাদের সাথে বাকি থাকলো আমার একটা ক্লাস টেস্ট বাকি থাকলো, যেটা হয়তো এখন নেওয়া সম্ভব হবে না। সম্ভব না হলেও আমরা ক্লাস টেস্টের বিকল্প হিসেবে একটা অ্যাসাইনমেন্ট তোমাদেরকে দিয়ে দেবো, যেটা তোমরা সহজে লিখে, প্রত্যেকটা লেখা একই রকম হতে পারবে না, যে যাদের মতো বই লিখবে, অ্যাসাইনমেন্ট জমা দিব। অ্যাসাইনমেন্ট দেবো তোমাদেরকে একটা আমি তোমাদের ক্লাস রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে ইমেল করে অ্যাসাইনমেন্ট দেবো, সেটা তোমরা হাতে লিখে নাম, রোল নম্বর বা নাম, আইডি লিখে সাইন করে জমা দিতে পারবে। তুমি হয়তো সপ্তাহখানেক পরে একটা অ্যাসাইনমেন্ট দিব। আর আমাদের সিলেবাস কিন্তু এখানে শেষ, সিলেবাস আর নাই। সুতরাং তোমাদের ক্লাস কিন্তু আজকেই শেষ। এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। কোনো প্রশ্ন আছে না তোমাদের? কারো প্রশ্ন আছে তোমাদের? নাই, প্রশ্ন নাই। প্রশ্ন আছে কারো, নাকি আমি শেষ করবো? প্রশ্ন নেই, কিন্তু স্যার আপনি আগামী সপ্তাহ থেকে আর কোনো শিডিউল থাকবে না, কারণ তোমাদের আজকে ক্লাস শেষ করলাম আমি। এবং কারো প্রশ্ন থাকলে বা বুঝার অসুবিধা থাকলে আমাকে করতে পারো। নাই, কেউ আমি ক্লোজ করে দিচ্ছি, কেমন? সেটা পরে যোগাযোগ হবে।